নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 485তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা রয়েছি উদ্যোগ পর্বে। আমরা আলোচনা করছি মহামতি বিদুরকে নিয়ে। আমরা এইটা শুনেছি যে বিদুরের কঠিন বাক্য সহ্য করতে পারেননি ধৃতরাষ্ট্র। তিনি যেভাবে কৌরবদের এক এক করে দোষগুলোকে ধৃতরাষ্ট্রের সামনে তুলে ধরছিলেন, অন্যদিকে অর্জুনের অস্ত্র নৈপুণ্য, ভীমের শক্তিমত্তা এবং এদের কথা তিনি যত স্পষ্ট করে, যত বিস্তৃতভাবে বলছিলেন, এবং সেই সঙ্গে তিনি কৌরবদের অন্যায়, বিশেষ করে দুঃশাসনের অন্যায়ের কথা যা তারা দ্রৌপদীর সাথে করেছিলেন, এবং সেখানে বিদুর খুব পরিষ্কারভাবে বলছেন আপনার এখনই উচিত পাণ্ডবদেরকে ফিরিয়ে এনে এই দুঃশাসন এবং দুর্যোধনকে দিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়ানো, বিশেষ করে দ্রৌপদীর কাছে। সুতরাং যেহেতু দুঃশাসন, দুর্যোধন এবং কর্ণ পাণ্ডবদের সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার করেছেন, দ্রৌপদীকে চরম অসম্মান করেছেন, অতএব এই তিনজনকেই বলুন দ্রৌপদীর কাছে ক্ষমা চাইতে। ভীম নইলে দুঃশাসনকে ক্ষমা করবে না, তার বুক চিরে রক্তপান করবে, তাকে ক্ষমা চাইতে বলুন ভীমের কাছে, দ্রৌপদীর কাছে। দুঃশাসন যাচুত ভীমসেনং সভা মধ্যে দ্রুপদাস্য আত্মজা। এই কথা শুনে ধৃতরাষ্ট্রকে আমরা দেখলাম ক্রোধে ফেটে পড়তে। বিদুর বলেছিলেন আপনি জিজ্ঞেস করেছেন বলেই না আমি আপনাকে এসব কথা বলেছি। তায়া পৃষ্ঠ কিমান্না বাদেয়ম। কিন্তু ধৃতরাষ্ট্রের রাগ হয়েছে, তিনি এখন ভাবছেন কেন আমি এসব কথা তুলতে গেলাম, কেন আমি জিজ্ঞেস করতে গেলাম বিদুরকে। তুমি সবসময় পাণ্ডবদের ভালোটাই দেখছো, আমার ছেলেদের কোনো দিকে তুমি দেখো না। আমি বেশ বুঝতে পারছি তুমি পাণ্ডবদেরই ভালো চাও, অথচ কৌরবদের ভালো তুমি কিছুতেই কামনা করো না। তুমি ভাবছো তোমার কথায় পাণ্ডবদের জন্য আমি আমার ছেলেকে ত্যাগ করব। তেনাদ্যমান্না হিয়াস হিত মমেতি কথং হি পুত্র পাণ্ডবার্থে ত্যাজ্যেন। এই ত্যাগ করার কথা এখন বিদুর স্পষ্ট করে না বললেও ইঙ্গিতে তিনি কিন্তু সেই কথাই বলছেন। এবং এখন নয়, আমরা জানি দুর্যোধনের জন্ম মুহূর্তেই বিদুর গান্ধারী এবং বিশেষ করে ধৃতরাষ্ট্রকে বলেছিলেন এই পুত্রকে ত্যাগ করার জন্য। কারণ এই পুত্রের জন্মই হয়েছে জননী এবং পিতা চরম অসুয়তার মধ্যে দিয়ে। সুতরাং এই পুত্র কখনোই বংশের মঙ্গল বিধান করতে পারবে না। সেই জন্য তিনি এখন সেই ভাবনাই আবার তুলে ধরে ধৃতরাষ্ট্র বলছেন যে তুমি মনে করছো যে তোমার কথায় আমি আমার ছেলেকে ত্যাগ করব? তুমি হয়তো এখন বলবে, আমি জানি যে পাণ্ডবরাই তো আপনার ছেলে। হ্যাঁ, আমি পাণ্ডবরা আমার ছেলে, এটা আমি মানি, কিন্তু দুর্যোধন যে আমার শরীর থেকে জন্মেছে সে কথা আমি ভুলি কি করে? আর সমদৃষ্টের কথা যদি তুমি বলো, পরের ছেলের জন্য নিজের শরীর স্বরূপ নিজের ছেলেটাকে ফেলে দেব? যে আমার শরীরেরই অংশ, যে আমার আত্মার অংশ, তাকে ফেলে দেব? সবাই দেহং পারহিদে ত্যাজ্যস্যতে কোন ব্রুয়াসমতমন্নবেক্ষা। এমন কথা একমাত্র তুমি বলতে পারো। সুতরাং যে কথাটি পূর্বে
দুর্যোধন বারবার বিদুরকে বলেছেন এবং বিদুর দুর্যোধনের কথায় কোনো ভ্রুক্ষেপ করেনি, কোনো গুরুত্বই দেননি। সেই কথাই যখন ধৃতরাষ্ট্র বললেন যেখানে ইচ্ছে তুমি চলে যেতে পারো, তোমার অবস্থাটা হচ্ছে একজন অসতী মানুষের মতো, যে স্বামীর কাছে থাকে না, থেকেও থাকে না। যথেচ্ছকং গচ্ছ বা তিষ্ঠং বাতং সুশান্তমানা হি আসতি স্ত্রী জাহাত। এত খারাপ কথা দুর্যোধন ছাড়া বিদুরকে আর কেউ বলেন। মহারাজ ধৃতরাষ্ট্র তার জ্যেষ্ঠ ভ্রাতা, পিতৃর সমান, তাকে এইভাবে বাড়ির থেকে চলে যেতে বলবেন, এ কথা বিদুর কখনো স্বপ্নে ভাবতেও পারেন না। এবং যেভাবে শেষ কথাটা উচ্চারণ করে ধৃতরাষ্ট্র তার দিকে আর বিন্দু মাত্র সময় না দিয়ে যেভাবে তিনি তার কথা বলতে বলতে নিজের আসন ত্যাগ করে ঘরের ভেতরে চলে গেলেন, ফলত বিদুরের আর একটি কথা বলারও ইচ্ছে হলো না ধৃতরাষ্ট্রের সাথে। ভীষণভাবে অপমানিত হয়ে তিনি হস্তিনাপুর ছেড়ে পাণ্ডবদের কাছে থাকবেন বলেই চলে এলেন কাম্যক বনে। হঠাৎ করে বিদুরের এই চলে আসাটা একেবারেই অস্বাভাবিক ব্যাপার। এবং আমরা দেখছি মহাভারতে যে যুধিষ্ঠির পর্যন্ত বিদুরের এই চলে আসায় একটু ভয় পেয়েছে। তিনি ভাবছেন যে আবার তাকে তৃতীয়বার পাশা খেলার জন্য ডেকে নিতে বা আমন্ত্রণ জানাতে বিদুর আসছেন না তো। এখন তো পাণ্ডবদের আর কিছু নেই, একমাত্র তাদের কিছু অস্ত্র আছে, এছাড়া তো তাদের কাছে আর কিছু নেই। তো শকুনি যদি এখন বাজি রেখে অর্জুনের সেই গান্ডীবটা, সেই পাশুপত অস্ত্র, সেই দৈব অস্ত্রগুলোই যদি চেয়ে বসেন বা কেড়ে নেন, তারপরে তিনি কি করবেন এরপরে? অবশ্য বিদুর পাণ্ডবদের কাছে এসে পৌঁছবার পর যুধিষ্ঠিরের সমস্ত সংশয়, সমস্ত দুশ্চিন্তা কেটে গেল। ধৃতরাষ্ট্রের কাছে বিদুর যেভাবে অপমানিত হয়ে দুর্ব্যবহার পেয়ে তিনি পাণ্ডবদের কাছে চলে এসছেন, সবিস্তারে তিনি সবটাই যুধিষ্ঠিরকে জানালেন এবং পাণ্ডবদের কাছে তিনি থাকতে চান এ কথাও বিদুর যুধিষ্ঠিরের কাছে ব্যক্ত করলেন। বিদুর বললেন, ধৃতরাষ্ট্রের মঙ্গলের জন্য আমি কম কথা বলিনি, কম চেষ্টা করিনি, কিন্তু পদ্ম পাতায় যেমন জল থাকে না, তেমনি ধৃতরাষ্ট্র আমার কোনো ভালো কথাই ধৃতরাষ্ট্রের মনে স্থান পায় না। নইলে এমনও হয় যে তিনি আমাকে সরাসরি বললেন যে পাণ্ডবদের যখন তোমার এতই মনে ধরে তবে তুমি সেখানেই যাও, যস্মিন শ্রদ্ধা ভারত যাই তত্র। বিদুর কিছুতেই ধৃতরাষ্ট্রের অসম্মান, তার তিরস্কার ভুলতে পারছেন না। ধৃতরাষ্ট্র তাকে বলেছেন রাজ্য বা রাজধানী রক্ষার জন্য বিদুরকে আর তার কোনো প্রয়োজন নেই, কিন্তু ধৃতরাষ্ট্র এটা ভুলে যাচ্ছেন যে রাজ্য আর রাজধানীটা ধৃতরাষ্ট্রের একার নয়। অছি হিসেবে তার যতটা অধিকার ততটাই বিদুরেরও অধিকার। আর সেই বিদুর, যিনি দীর্ঘ সময়ের থেকে কুরু পাণ্ডবদের বিশেষ করে কুরুকুলের সমগ্র হস্তিনাপুর রাজ্যের, কুরু রাজ্যের মঙ্গলামঙ্গল চিন্তা করে এসেছেন, তার আর আজকে কোনো প্রয়োজন নেই ধৃতরাষ্ট্রের কাছে। যখন নেই তখন তিনি আর ধৃতরাষ্ট্রের কাছে থাকবেনই না। তিনি স্থির করেছেন এবার থেকে তিনি যুধিষ্ঠিরের কাছেই থাকবেন এবং তিনি যা করতে চান সেই কাজটা আরো ভালোভাবেই তিনি করবেন যুধিষ্ঠিরের কাছে থেকে। যা তিনি ধৃতরাষ্ট্রের জন্য করতে পারেননি, এখন সেই কাজটি তিনি করবেন
যুধিষ্ঠিরের কাছে। অর্থাৎ কোন কাজটি তিনি করতে চান? সমগ্র কুরু বংশের মঙ্গল, সমগ্র কুরু রাজ্যের মঙ্গল, যা তিনি ধৃতরাষ্ট্রের জন্য করতে পারেননি, যেখানে বারবার ধৃতরাষ্ট্র তার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার তিনি যুধিষ্ঠিরের কাছে থেকেই শুধু পাণ্ডবদের মঙ্গল নয়, সমগ্র কুরু রাজ্যের মঙ্গলের কর্মটাই নিশ্চিন্তভাবে করতে পারবেন। এবার সেই ভাবনাতেই বিদুর জিজ্ঞেস করলেন যুধিষ্ঠিরকে যে, তোমার সব মনে আছে তো যুধিষ্ঠির, যেসব শিক্ষা আমি তোমাকে দিয়েছিলাম, নাকি আবারও তোমাকে বলবো? তদ প্রবক্ষ্যামি ভূয়ঃ। বিদুর আরম্ভ করলেন তার সেই রাজনীতির কথা। কি আচরণ করলে, কেমন ভাবে দিন যাপন করলে, কিভাবে থাকলে, কোন উপায় গ্রহণ করলে এবং কোন কোন ধরনের সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নিলে যুধিষ্ঠির সমৃদ্ধ হতে পারবেন, অন্যান্য রাষ্ট্রের সমর্থন পাবেন, সেই সব কথা বলতে আরম্ভ করলেন বিদুর। সেই সমস্ত রাজনৈতিক সিদ্ধির কথাগুলো তিনি আরম্ভ করলেন। যুধিষ্ঠির খুব খুশি হলেন, কারণ তার এই বিপদের সময় একমাত্র বিদুর ছাড়া তাকে এই ধরনের উপদেশ আর কেই বা দিতে পারে। বিদুরের মতন মন্ত্রণাদাতা, অভিজ্ঞ মন্ত্রণাদাতা যদি তার কাছে থাকেন, তবে তো তারই সুবিধে, ভবিষ্যতে তারই তো সমৃদ্ধি লাভের 16 আনা সুবিধে। বিশেষত তার মত আর বিদুরের মত, তার দৃষ্টিভঙ্গি এবং বিদুরের দৃষ্টিভঙ্গি যখন একেবারে এক, সবসময় যাতা মিলে যায়। বিদুরের রাজনৈতিক অভিজ্ঞতার সাথে যেহেতু একটা নৈতিকতার সংযোগ আছেন, এই জন্য যুধিষ্ঠির বিশেষভাবে পছন্দ করেন বিদুরের নীতিকে। তিনি নীতি ধর্মের পক্ষপাতী বলে অহিংসব্রত গ্রহণ করে বসে আছেন এমন কথা নয়। যুধিষ্ঠির এখন অহিংসব্রত ধারণ করে আছেন না, তার নীতি অহিংসার নীতি নয়, কিন্তু তার নীতি অধর্মের নীতিও নয়। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। ধর্ম সময়ের কালে যুদ্ধ যে ধর্মে পরিণত করা সম্ভব বা ধর্মে পরিণত হয়, সে কথা যুধিষ্ঠির যেমন বোঝেন, সে সময় কি আর কেউ তেমন বুঝতেন? আমাদের মনে হয় আর কেউ তেমন ভাবে বুঝতেন না। এবং সেই যুদ্ধকে তিনি কোনোভাবে হঠকারিতায় পর্যবসিত হতে দেবেন না। ক্ষমার দ্বারা তিনি যুদ্ধের অন্যায় দিকগুলোকে প্রশমিত করতে চান। প্রতীক্ষার মধ্যে দিয়ে তিনি রাজনৈতিক শক্তি এবং সিদ্ধি বৃদ্ধি করতে চান। স্খামান কুর্বম কালম উপাসতে ইয়ঃ, এবং সমস্ত পররাষ্ট্রীয় রাজন্য বর্গের সমর্থনও তিনি নিজের অনুকূলে নিয়ে আসতে চান এই রাজধর্মের নৈতিকতার মধ্যে দিয়ে, রাজধর্মের এক বিরাট কুশলতার মধ্যে দিয়ে, রাজধর্মের এক অনন্য ভাবনার মধ্যে দিয়ে। বিদুর যখন কাম্যক বনে যুধিষ্ঠিরের সাথে এই ধরনের রাজনৈতিক আলাপ আলোচনায় ব্যাপৃত, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখলাম গভীর চিন্তিত ভাবে মহারাজ ধৃতরাষ্ট্র পাঠিয়ে দিয়েছেন দূত হিসেবে আবার সেই সঞ্জয়কে পাঠিয়েছেন, কারণ তার মনে হয়েছে বিদুরকে অসম্মান করে তাড়িয়ে দেওয়া তার পক্ষে মোটেই সমীচীন কাজ হয়নি। কারণ রাজসভায় যা ঘটেছে
এবং কেবলমাত্র বিদুরের বাগ্মিতায় তিনি যে মোড় ঘুরিয়ে দিতে পেরেছিলেন সেই রাজসভায়, এবং ফলত বিদুর নিজের প্রজ্ঞায় সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে যে যুধিষ্ঠিরের পক্ষভুক্ত করে ফেলতে পারবেন না বা ফেলবেন না, এই নিশ্চয়তা কোথায়? তিনি নিশ্চিতভাবে সেই কাজটাই করবেন। সুতরাং ধৃতরাষ্ট্র বিদুরকে তাড়িয়ে দেবার পরেই এটা সঠিকভাবে অনুধাবন করতে পেরেছেন যে বিদুরের রাজনৈতিক প্রজ্ঞা, তার সূক্ষ্ম বুদ্ধি যদি পাণ্ডবদের অনুকূলে চলে যায় তা কৌরবদের পক্ষে ভীষণ অনিষ্টকর, এবং তাদেরকে কোনোভাবেই অর্থাৎ পাণ্ডবদেরকে আর কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব হবে না। বিবৃদ্ধিং পরমং মত্বা পাণ্ডবানাং ভবিষ্যতি। বিদুরের বিষয়ে বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্র দুশ্চিন্তা করে প্রায় অজ্ঞান হয়ে যাবার ভান করে তিনি পাঠিয়ে দিলেন সঞ্জয়কে দূত হিসেবে বিদুরকে ফিরে নেন। তিনি বিদুরের কাছে সঞ্জয় এসে পৌঁছানো মাত্রই সমস্ত খবর নিতে তিনি বিদুর সবটাই বুঝতে পারলেন, এবং এখানেও আমরা আবার বিদুরের সেই প্রজ্ঞাটাকে দেখব। তিনি কাল নষ্ট না করে সঙ্গে সঙ্গে সঞ্জয়ের সঙ্গে ফিরে এলেন হস্তিনাপুরে, ফিরে এলেন ধৃতরাষ্ট্রের কাছে। এখানে অনেকে প্রশ্ন তুলেছেন, অসম্মানিত হয়ে বিদুর কেন আবার ফিরে এসছে সঞ্জয়ের সঙ্গে ধৃতরাষ্ট্রের কাছে হস্তিনাপুরে? বিদুরের কি প্রধানমন্ত্রিত্বের এতটাই লোভ ছিল? না হলে বারবার অসম্মানিত হয়ে তিনি কেন কুরু সভাতেই থেকে যেতে চান? তার কিসের স্বার্থ? আমরা এখানে বলি তার একটি স্বার্থ আছে, এবং সেই স্বার্থটা বোঝার ক্ষমতা অনেক লোকেরই প্রায় নেই, যেটা স্পষ্ট করে মহাভারতের ইঙ্গিত থেকে আমরা বুঝতে পারি যে বিদুর এটা বুঝেছেন এখন যে ধরনের ঘটনা ঘটতে চলেছে, যুদ্ধ আসন্ন, তাকে কোনোভাবে আটকানো আর যাবে না। পাণ্ডবেরা বনে আছেন, 13 বছর পরে তারা অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফিরে আসবেন এবং যুদ্ধ অবশ্যম্ভাবী। সুতরাং এই সময়ে একেবারে রাজশক্তির কাছে, রাষ্ট্রশক্তির যত কাছে থাকা যায় তত বিদুরের পক্ষে কৌরবদের খবরাখবর, অন্যান্য রাজনীতির সাথে প্রত্যক্ষ যোগাযোগ খবরাখবরটা তার পক্ষে রাখা এবং নেওয়া সম্ভব। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অমাত্য হিসেবে রাষ্ট্রশক্তির মূল ভর কেন্দ্রে অবস্থান করে তার হাতে, আমরা আগেই বলেছি বিদুরের হাতে আছে অর্থ, এবং বিদুরের হাতে আছে সমগ্র কর্মচারীদের পরিচালনার দায়িত্বভার, অর্থাৎ ফিনান্স এবং HRD, এই দুটি বিদুরের হাতে রয়েছে। সুতরাং এই অবস্থায় বিদুরের একেবারে রাজনৈতিক শক্তির ভর কেন্দ্রে থাকাটা ভীষণ প্রয়োজন, তার রাজনৈতিক প্রজ্ঞাকে সঠিকভাবে কাজে লাগাবার জন্য। বিদুর চলে এলেন, সেই জন্য আর মুহূর্তের সময় নষ্ট না করে তিনি সঞ্জয়ের সঙ্গে চলে এলেন। তিনি জানেন যে এই সময়টা ধৃতরাষ্ট্র তথা হস্তিনাপুরে থাকাটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। বিদুর চলে আসতে ধৃতরাষ্ট্র তার কাছে ক্ষমা চাইলেন। বিদুর বললেন, আপনি আমার জ্যেষ্ঠ এবং পরম গুরুস্থানীয়, ক্ষমা আপনাকে আমি আগেই করেছি, কিন্তু কি জানেন, কৌরব পাণ্ডব উভয়ের প্রতি আমার সমভাব, আর পাণ্ডবেরা দুর্বল এবং করুণ অবস্থায় তারা পড়ে আছে, ফলত তাদের প্রতি আমার মায়াটা একটু স্বাভাবিকভাবেই বেশি হবে, আর বুদ্ধিটাও তাদের প্রতি আমি বেশি প্রয়োগ করব।
দীনা ইতীব মে বুদ্ধিরা বিপদাপন্নতাং প্রতি, অর্থাৎ আমার বুদ্ধি দিয়ে তাদেরকে যতটুকু সাহায্য করার তা আমি করব। পরিষ্কার কথাটা কিন্তু বিদুর জানিয়ে দিলেন ধৃতরাষ্ট্রকে। বিদুর রইলেন তার অন্তর্গত ক্ষোভকে নিয়ে, ধৃতরাষ্ট্র রইলেন তার অন্তর্জাত অসূয়া নিয়ে। এই যে ঈর্ষা, ধৃতরাষ্ট্রের মধ্যে যে ঈর্ষা, এই দীর্ঘ ই দিয়ে যেমন ঈর্ষা হয় তেমনি ঈশ্বর হয়। লক্ষ্য করবেন দুটি শব্দ ঈশ্বর এবং ঈর্ষা, এই দুটি শব্দই শুরু হচ্ছে দীর্ঘ ই দিয়ে। দুটির বিপরীত। ঈশ্বরের ঈর্ষা নেই, আর যার ঈর্ষা আছে তার ঈশ্বরত্ব নেই। সুতরাং ঈশ্বরত্ব অর্থাৎ ধর্ম, ঈশ্বরত্ব অর্থাৎ প্রত্যেকের প্রতি সদ্ভাবনা, ঈশ্বরত্ব অর্থাৎ মঙ্গল ভাবনা, ঈশ্বরত্ব অর্থাৎ বুদ্ধি, প্রজ্ঞা, কারুণ্য। তার অপর দিকে বসে আছে ঈর্ষা। দানবদের মধ্যে ঈর্ষা, যার মধ্যে ঈশ্বর বেশি সেই দানব হয়। যার মধ্যে ঈর্ষা নেই, দয়া আছে, পরহিত আছে, সদ্ভাবনা আছে, একটা সামগ্রিক ধারণা রয়েছে, মঙ্গলামঙ্গলের বিচারবোধ যার মধ্যে রয়েছে, সেই দেবতা। নাহলে দুজনই একই পিতার সন্তান, একই উৎস হতে জন্ম নিয়েও শুধু একজন ঈর্ষার জন্য দানব, আরেকজন ঈশ্বরত্বের জন্য দেবতা। এই হচ্ছে ধৃতরাষ্ট্র আর বিদুরের মধ্যে তফাৎ। বিদুর তার সমস্ত ধর্মীয় নীতি, সমস্ত সদ্ভাবনা এবং সবিশেষ অন্তর্গত ক্ষোভ নিয়ে তিনি রইলেন হস্তিনাপুরে। আর ধৃতরাষ্ট্র অন্যদিকে ক্ষমা চাওয়ার পরেও তিনি তার অন্তর্গত ঈর্ষা নিয়ে আগের মতনই রইলেন। বিদুর ধৃতরাষ্ট্রের কাছে অপমানিত হয়েও ফিরে এসেছেন, কারণ তিনি উচিত কথাটা বলবেন এবং উচিত কথাটার মধ্যে দিয়েই তিনি উভয়ের কল্যাণ যদি কিছু সাধন করতে পারেন সেই চেষ্টাটুকু তিনি করবেন। বিদুর ধৃতরাষ্ট্রকে বারবার শোধন করার চেষ্টা করেছে, নানাভাবে, নানা উপায়, নানা উপদেশের মধ্যে দিয়ে। কিন্তু এখন থেকে আমরা দেখছি, এরপর থেকে, এই ফিরে আসার পর থেকে বিদুর কিন্তু আগ বাড়িয়ে ধৃতরাষ্ট্রের সাথে কোনো কথাও বলছেন না, দেখাও করছেন না। তার একটা নিজস্ব নীতি আছে, নিজস্ব একটা মূল্যবোধ আছে। তিনি ধৃতরাষ্ট্র তাকে ডাকলে বিদুর তবেই কথা বলবেন। আগে আমরা দেখেছি বিদুর উপযাচক হয়ে ধৃতরাষ্ট্রকে নানান উপদেশ দিয়েছে, নানান পরামর্শ দিয়েছে উপযাচক হয়ে। এখন থেকে তিনি আর করেন। আমরা এটা জানি, যুদ্ধের আগে আবার তাকে ডাকবেন এবং সেই সময় বিদুর একটি দামি কথা বলবেন, আমরা শুনবো সেই কথাটা। সেই কথাটা কি? বিদুর মূর্খের লক্ষণ বলতে গিয়ে বলবেন, না আহ্বান করলেও যে এসে উপস্থিত হয় এবং প্রশ্ন না করলেও যে উপদেশ দেবার চেষ্টা করে, অনাহুত প্রবিশতি অপৃষ্ট বহু ভাষতে, এই ধরনের মানুষকেই মূর্খ বলা হয়। বিদুর আর সেই মূর্খতাটুকু করতে চান না বলে
ফিরে এসেও বিদুর কিন্তু আর ধৃতরাষ্ট্রের সাথে বিশেষ কোনো কথাবার্তায় জড়ালেন না, এবং তার রাজনৈতিক প্রয়োজন ছাড়া তিনি আর কোনো কথাই বলেন না ধৃতরাষ্ট্রের সঙ্গে। এবং আমরা দেখছি বিদুরের আলাদা একটা প্রকোষ্ঠ এবং ধৃতরাষ্ট্রের আলাদা একটা প্রকোষ্ঠ হয়েছে, যে যার প্রকোষ্ঠের মধ্যেই অলিন্দের মধ্যেই বাস করছেন। বিদুর আর উপযাচক হয়ে ধৃতরাষ্ট্রের কাছে আসছেন না, কোনো কথাও বলছেন না। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলে অবশ্য তিনি মন্ত্রণা দিতে, উপদেশ দিতে প্রস্তুত আছে, কারণ তিনি বুঝেছেন উপযাচক হয়ে ধৃতরাষ্ট্রকে ভালো কথা বলে কোনো লাভ নেই। আরেকটা অভিমানও বিদুরের মধ্যে কাজ করছে। এই বড় বড় মানুষরা কিন্তু একটু অভিমানীয় হন, যেমন ভীষ্ম একটু অভিমানী, যুধিষ্ঠিরের অভিমান আমরা দেখেছি, আমরা অভিমান দেখছি বিদুরের। এই অভিমান থাকাটা স্বাভাবিক। তিনি বোঝেন কুরু পাণ্ডবের এক পিতামহ ভীষ্ম এবং কুরু পাণ্ডবের আচার্য দ্রোণ তার কথাগুলো মনে মনে তাকে সমর্থন করলেও, অর্থাৎ অন্তর দিয়ে ভীষ্ম এবং দ্রোণ বিদুরকে সমর্থন করলেও তারা কিন্তু বাইরে সে কথা বলেন না, তাদের আচরণের মধ্যে দিয়ে তা কিন্তু প্রকাশ করেন না। আর্থিক দায়বদ্ধতা কিংবা অন্য কোনো কারণ, যার জন্যই ভীষ্ম কিংবা দ্রোণ সরাসরি বিদুরের সাথে পাণ্ডবদেরকে সমর্থন করছেন না, কিংবা কৌরবদের অন্যায় প্রতিবাদে বিদুর যতটা সোচ্চার হয়ে উঠছেন ততটা সোচ্চার হচ্ছেন না ভীষ্ম কিংবা দ্রোণ। ভবিষ্যতে যুদ্ধের সময় পাণ্ডবদের নৈতিকভাবে পাণ্ডবদেরকে সমর্থন করার সময়ও তারা কৌরবদের পক্ষে হয়ে যে যুদ্ধ করবেন সে কথাটা বিদুর কিন্তু ইতিমধ্যেই পরিষ্কারভাবে বুঝে গিয়েছে। যাই হোক, বিদুর তাদের এই দৃষ্টিভঙ্গিটা বুঝেছেন বলেই তিনি এটাও বুঝেছেন ভীষ্ম দ্রোণ কৃপরা তার সাথে সরাসরি যুক্ত হবেন না, কিংবা আর কোনোভাবেই তারা প্রতিবাদে অংশগ্রহণও করবেন। যদি করতেন তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ কালটাই ছিল তাদের প্রতিবাদের উপযুক্ত কাল। কুরুবৃদ্ধদের এই উদাসীনতার নিরিখে এবং বিদুর আত্মমর্যাদা নিরিখে তিনি পাণ্ডবদের সম্পূর্ণ এই দীর্ঘ 13 বছরের বনবাসকালে আমরা দেখলাম বিদুর মৌন হয়েছিলেন। তিনি একটি কথাও কিন্তু আর বলেননি। তিনি বলেননি বলে এই নয় যে বিদুর নিষ্ক্রিয় হয়েছিলেন, না, তিনি প্রচন্ড সক্রিয় ছিলেন। তিনি সমস্ত গতিবিধি ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছিলেন এবং বিদুরের বিশ্বস্ত লোকেরা যথাবিহিত তার কাছে সমস্ত খবর উভয় পক্ষে, কৌরবদের এবং পাণ্ডবদের, কৌরব পাণ্ডব ছাড়া অন্যান্য রাজপুরুষদের, অন্যান্য রাষ্ট্র নেতাদের খবরাখবরও তার কাছে যথাবিহিত এর পৌঁছে দিচ্ছিল। সে সমস্ত কাজ কিন্তু চলছিল। বনবাসের শেষে পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসে, সেই সময় যখন বীর কীচকে মারা যান, মৃত্যুর খবর যখন হস্তিনাপুরে আসে, তখন বিরাট রাজার গোধন হরণের যে একটা বিরাট পরামর্শ সভা বসেছিল হস্তিনাপুরের রাজসভায়, বিদুর এই সভায় কিন্তু যোগদান করেননি। তিনি আলাদা ছিলেন, এই সভায় তিনি সামিল হননি। কিন্তু তিনি সবিস্ময়ে লক্ষ্য করেছিলেন ভীষ্ম দ্রোণরা কিন্তু সেই সভায় ভীষণভাবে যুক্ত ছিলেন এবং কৌরবদের প্রভাব বিস্তারই তাদের মনে কাজ করেছিল এবং প্রতিবেশী রাজার গোশালা থেকে গরু চুরি করে আনবার জন্য ভীষ্ম দ্রোণরা কিন্তু কৌরব বাহিনীর সঙ্গে দুর্যোধনদের সাথে
যুদ্ধ জয় চলেছিলেন। এইটা বিদুর কেমন ভাবে নিয়েছিলেন সেটা আমরা কিন্তু মহাভারত পরিষ্কার করে না বললেও আমরা তা আন্দাজ করতে পারি। বিরাট রাজার সাথে কৌরবদের যুদ্ধের যে ফল হয়েছিল এবং সেখানে দীর্ঘ অজ্ঞাতবাসের পর পাণ্ডবেরা যখন নতুন ভাবে আবিষ্কৃত হলেন এবং সেখানে কর্ণের যে বিপর্যয় ঘটেছে, কৌরব বাহিনীর যে বিপর্যয় ঘটেছে, দুর্যোধনের যে অসম্মান ঘটেছে, সমস্তটাই বিদুর কিন্তু নিরপেক্ষভাবে দূর থেকে বসে সবটাই তিনি লক্ষ্য করে যাচ্ছিলেন এবং সেই মুহূর্তে কর্ণ দুর্যোধনের অন্যায়গুলো তিনি সবটাই কিন্তু পরিষ্কারভাবে বিশ্লেষণ করে চলেছেন এবং বিদুরের যে ভবিষ্যৎবাণী সেটাও যে একটু একটু করে সফলতার দিকে এগোচ্ছে, অর্থাৎ কর্ম কারয়েৎ তত্র কিং বিদুর অব্রবীত, অর্থাৎ অন্যায়ের পরিণতি কর্ণ এবং দুর্যোধনকে যে শেষ করে ফেলবে এই ভবিষ্যৎবাণী যে বিদুর করেছিলেন সেটা যখন একটু একটু করে ঘটতে চলেছে, বিদুর সেটাও কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করে বুঝতে পারছিলেন। তিনি বুঝতে পারছেন শুধু তিনি নন, তিনি যে ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছিলেন সেই অন্যায়গুলো আজ কিন্তু কর্ণও বুঝতে পারছেন, দুর্যোধনও বুঝতে পারছেন, কুরুবৃদ্ধেরাও বুঝতে পারছেন। বিদুরের কথা গ্রাহ্য হোক বা না হোক, আমরা এটা বুঝতে পারি যে বিদুরের কথার একটা ভীষণ মূল্য রয়েছে। অন্তত তার ভবিষ্যৎ দৃষ্টি নিয়ে কাউকে কোনো প্রশ্ন তুলতে আমরা দেখি না। পাণ্ডবেরা বনে যাবার পর থেকে এই অজ্ঞাতবাসের সময় পর্যন্ত দীর্ঘ সময় বিদুর মৌন ছিলেন এবং উত্তরার সাথে অভিমন্যুর বিবাহ উপলক্ষে যে বিরাট একটা রাজনৈতিক সমাবেশ ঘটেছিল এবং সেখানে কি হয়েছিল সে খবরও কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে না পৌঁছলেও, দুর্যোধন কর্ণ দুঃশাসনের কাছে না পৌঁছলেও কিন্তু বিদুরের কাছে তা পৌঁছেছিল। কূটনৈতিক চাল হিসেবে আমরা দেখেছি সেখানে পাণ্ডবদের দূত হয়ে এসেছিলেন পঞ্চাল দেশের পঞ্চাল দেশের বৃদ্ধ পুরোহিত এবং দ্রুপদের সেই পুরোহিত পাণ্ডবদের ঋতরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তীক্ষ্ণভাবে কথা বলেছিলেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি বিদুর একটি কথা বলছেন, সেখানে কথা বলছেন ভীষ্ম, কথা বলছেন দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, অন্যান্যরা, কিন্তু বিদুর তিনি মৌন, তিনি একটি কথাও বলছেন না, তিনি সবটি কিন্তু গভীরভাবে নিরীক্ষণ করে চলেছেন। পাল্টা কূটনৈতিক চাল হিসেবে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে যুধিষ্ঠিরের কাছে পাঠালেন, বিদুরকে পাঠালেন না, কারণ ধৃতরাষ্ট্রের ভয় আছে বিদুরকে পাঠালে ধৃতরাষ্ট্র যা চাইছেন সেটা হবে না, কারণ ধৃতরাষ্ট্র শান্তি চাইছেন, কিন্তু কিসের বিনিময়ে শান্তি সেই কথা তিনি কিন্তু সঞ্জয়কে বলছেন। এই কাজটি সঞ্জয়কে দিয়ে করা সম্ভব, বিদুরকে দিয়ে করা সম্ভব নয়। সেই জন্য তিনি ধৃতরাষ্ট্র বিদুরকে না পাঠিয়ে সঞ্জয়কে পাঠালেন শান্তি প্রার্থনায়, যদিও পাণ্ডবদের ঋতরাজ্য ফিরিয়ে দেবার কথা কিন্তু ধৃতরাষ্ট্র তার শান্তি প্রস্তাবে কোথাও একবারের জন্য উল্লেখ করেননি। সরলমতি যুধিষ্ঠির ও ধৃতরাষ্ট্রের এই চালটা ধরে ফেলেছে। সুতদূত সঞ্জয়ের কাছে তিনি তার অসহিষ্ণুতা ব্যক্ত করে বলেছেন,
সমস্ত ঐশ্বর্য নিজের করায়ত্ত করে যুদ্ধ নয় শান্তি চাই বলে মৌখিক সহানুভূতি বা মৌখিক বার্তা প্রকাশটাই কিন্তু যথেষ্ট নয় সঞ্জয়। এবং সেই কথা বললে তো মহানুভবতা প্রকাশ পায় না। আপ্তাই ঐশ্বর্য ধৃতরাষ্ট্র রাজা লালপত্য সঞ্জক সহিত, যুদ্ধ কেউ চায় না সঞ্জয়, কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্র তো তার ছেলেদেরকে সংযত করেননি। তিনি তো আমাদের কথা একবারের জন্য ভাবছেন না। কিসের বিনিময়ে শান্তির কথা আসতে পারে? কিসের বিনিময়ে তোমরা বলতে পারো আমি যুদ্ধ করব না? আমি যদি যুদ্ধ না করি তাহলে তো আমি সধর্মচ্যুত হব। যুধিষ্ঠির বলছেন, তিনি এই প্রসঙ্গে বারবার বিদুরের কথা উচ্চারণ করছেন। বলছেন, যখন ওই রকম অন্যায় পাশা খেলা আরম্ভ হয়েছিল তখন বিদুর রাজনীতিবিদ শুক্রাচার্যের বচন উল্লেখ করে সেই পাশা খেলা বন্ধ করতে বলেছিলেন। ধৃতরাষ্ট্রের ছেলেরা তার কথা কিভাবে নিয়েছিল? যতদিন ধৃতরাষ্ট্র এবং অন্যরা বিদুরের কথা মতন তার প্রজ্ঞানুসারী হয়েছিলেন, তার বুদ্ধি মতন তারা কাজ করেছেন, ততদিন কুরু রাষ্ট্রের সমৃদ্ধি ঘটেছে। কিন্তু যেদিন থেকে তারা বিদুরের নীতি এবং বুদ্ধিকে প্রত্যাখ্যান করেছে, সেই দিন থেকেই তারা বিপদকে আহ্বান করেছে। সেই দিন থেকেই তাদের সর্বনাশ আরম্ভ হয়েছে। ক্ষত্তুর যদনান্নবত্যন্ত বুদ্ধি কৃচ্ছং কুরুং সুত তদবাজা ভাজগম। সমস্ত হিতৈষিণী আলোচনার মধ্যে বিদুর যে বাস্তব বুদ্ধিটি ধৃতরাষ্ট্রকে দিয়েছে, যে বাস্তব বার্তাটি তিনি বারবার ধৃতরাষ্ট্রকে বোঝাতে চেয়েছেন, তাতে কিন্তু ধৃতরাষ্ট্র বরং ক্রুদ্ধ হয়ে বিদুরকে অসম্মান করে তাড়িয়েও দিয়েছে। সে কথা উল্লেখ করতেও কিন্তু যুধিষ্ঠির ভুলেননি সঞ্জয়ের কাছে। প্রব্রাজিতে বিদুর দীর্ঘ দৃষ্ট। দূত সঞ্জয় ধৃতরাষ্ট্রের কথা নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যুধিষ্ঠিরকে, কিন্তু যুধিষ্ঠির সঞ্জয়ের ফাঁদে পা দেননি। তিনি বলেছেন, বিদুর এবং একমাত্র বিদুর ছাড়া আর অন্য সবাই কোন দীনতায় সেই রাজসভায় সেদিন চুপ করে বসেছিলেন সঞ্জয়? তুমিও তো চুপ করে বসেছিলে। এই কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ। তারা ধৃতরাষ্ট্রের ছেলেদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি। একমাত্র বিদুরই সেদিন কৌরবদের নীতি ধর্মের কথা বলেই শেষ করেননি। এই নীতির সঙ্গে যে বৈষয়িক লাভ, রাজত্ব এবং নিজেদের জীবনটাও যে জড়িয়ে আছে, সেটাও একমাত্র বিদুরই তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন। এক ক্ষত্তা ধর্মানার্থ বুব্রণ ধর্ম বুদ্ধা প্রত্যবাচ অল্প বুদ্ধি। এই নীতির মধ্যেই যে তাদের স্বার্থ চরমভাবে রক্ষিত হবে, সেটা তো একমাত্র বিদুরই বুঝিয়েছিলেন। সেই নীতি ধর্মের উপদেশ না নিয়ে ধৃতরাষ্ট্র নিজের বুদ্ধি অনুসারে, কর্ণ দুঃশাসনের বুদ্ধি অনুসারে যখন চলছে, তাহলে তাকে সেভাবেই চলতে দেওয়া হোক। কৃষ্ণ বলছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তিই চাই। কিন্তু সেই শান্তির জন্য ধৃতরাষ্ট্রের যা করণীয় সেটা তিনি আগে করুন। পাণ্ডবদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দিন, তা না হলে শান্তি করে কোনো লাভ হবে না। ধৃতরাষ্ট্রের কাছে এসে সঞ্জয় যুধিষ্ঠিরের এই কথার ইঙ্গিত মাত্র দিয়েই তিনি কিন্তু চলে গেছেন এবং বলেছেন, আমি আর কোনো কথা আপনার সাথে একলা বলবো না। আগামীকাল সভায় আমি যুধিষ্ঠির যা বলেছেন, কৃষ্ণ যা বলেছেন, আমি তা আপনার কাছে বলব। এই কথায় ভয় পেয়েছেন ধৃতরাষ্ট্র। আমরা দেখলাম সেই রাত্রেই তিনি ডেকে পাঠিয়েছেন আবার বিদুরকে। এই দীর্ঘ 13 বছর পরে
আমরা দেখলাম বিদুর আবার মৌন থেকে মুখর হয়ে উঠছেন। তিনি সামনাসামনি হলেন ধৃতরাষ্ট্রের। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের আহ্বানেই বিদুর ধীর পায়ে এসে উপস্থিত হয়েছেন ধৃতরাষ্ট্রের রাত্রিকালীন সেই প্রকোষ্ঠে। সেখানে যে কথাবার্তা আরম্ভ হলো তা আমরা শুনব আগামী